আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। অর্থাৎ প্রথমেই আসা যাক যে সঙ্ঘবদ্ধতা কাকে বলে বা কেন আমরা সঙ্ঘবদ্ধ হই। ইতিহাস মানে এই নয় যে আমি প্রচুর পরিমাণে লিখলাম, আমি প্রচুর পরিমাণে অনেক বড় করে লিখলাম। ইতিহাস মানে পয়েন্টস। ইতিহাস মানে এমনভাবে লেখা যেটা আমার কোনো বন্ধু হয়তো সেইভাবে লিখবে না। দেখো, আজকে আমি যখন একটা বিষয় নিয়ে বলছি, একটা চ্যাপ্টার নিয়ে বলছি বা একটা টপিক তুলে নিয়েছি, যে চ্যাপ্টারটার নাম সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা, টপিকটা হচ্ছে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি। এই 1857 সালের বিদ্রোহকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কেউ একে বলেছেন সিপাহী বিদ্রোহ, কেউ বা বলেছেন জাতীয় বিদ্রোহ, কেউ বলেছেন ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম, কেউ বলেছেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ, কেউ বা বলেছেন নিম্ন বর্গের বিদ্রোহ, আর কারোর কাছে এটা উচ্চ বর্গের বিদ্রোহ। কিন্তু এই আলোচনায় আসার আগে জেনে নিতে হবে সঙ্ঘবদ্ধতা কাকে বলে, মানুষ কেন সঙ্ঘবদ্ধ হয়। তোমরা এই টপিকটা শুরু হওয়ার আগে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। গল্পটা কি? গল্পটা হলো, তোমরা ছোটবেলায় এটা সবাই পড়েছ। একদিন একজন চাষি তার ছেলেদের কাছে ডেকে নিল এবং প্রত্যেকের হাতেই একটা করে লাঠি তুলে দিল। সহজেই তারা সেটাকে ভেঙে দিল। এরপর একসাথে অনেকগুলো লাঠিকে বেঁধে প্রত্যেকটা ছেলের হাতেই দিল। কেউ পারল না। তখন চাষি বললেন, দেখো, একটা লাঠিকে তোমরা সহজেই ভেঙে দাও, কিন্তু একসাথে যখন অনেকগুলো লাঠিকে বেঁধে দেওয়া হয় তখন তোমরা কিন্তু কেউ ভাঙতে পারছো না। এই না পারাটাই হচ্ছে সঙ্ঘবদ্ধতা। অর্থাৎ যদি আমরা একসাথে থাকি, আমরা অনেক সমস্যাকে আমরা ওভারকাম করতে পারবো, আমরা সহজেই সেখান থেকে মুক্ত হতে পারবো। এই যে আজকে সারা পৃথিবীতে করোনা মহামারী চলছে, এই করোনা ভাইরাসের জন্য আমরা সবাই গৃহবন্দী। ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে চলছে পড়াশোনা, কাজ চলছে বাড়ি থেকে, ইত্যাদি সবই। আগে আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে বাড়ি থেকে এইভাবে পড়াতে হবে? কিন্তু এখন সবই সম্ভব, আর এখন সবই করতে হবে। এই আবহে কি প্রয়োজন? সঙ্ঘবদ্ধ থাকা আর সচেতন থাকা। সচেতন মানুষ পারে সবকিছু, আর যে মানুষ সচেতন নয় তাকেও সচেতন করতে হবে। তা আজকে আমি টপিকে চলে আসি, যে আমাদের বিষয় যেখানে 1857 সালের বিদ্রোহের প্রকৃতি। 1857 সালের বিদ্রোহকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তোমরা ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে। তোমাদের শুধু সুবিধার জন্য আমি টোটাল ডায়াগ্রামটা এখানে করে রেখে দিয়েছি। প্রথমেই আসি সিপাহী বিদ্রোহ। কারাই সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করেছেন বা বলেছেন মূলত এটা সিপাহীদেরই বিদ্রোহ। কারণ আমরা জানি 1857 সালের বিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরে এবং মঙ্গল পাণ্ডে ছিলেন শহীদ। সেই আমরা ঘটনাটাকে জানি যে এনফিল্ড রাইফেলের টোটাকে, কাটাকে কেন্দ্র করে, মুখ দিয়ে কাটাকে কেন্দ্র করে, যে অনেকেই জাত যাওয়ার ভয় এটা করতে চায়নি। তা যারা মূলত সিপাহীদের উপরই দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে ছিল রবার্টস, জন কে আর দাদাভাই নওরোজি। অপরদিকে যারা বলেছেন যে না, এটা ভারতীয়দের জাতীয় বিদ্রোহ ছিল, তাদের মধ্যে ছিলেন হোমস, ডাফ, ম্যালেসন, আরো অনেকে। কিন্তু আমি সময়ের অভাব আর দ্বিতীয়ত তোমাদের ডায়াগ্রামটা মনে রাখার জন্যই অনেক প্রিসাইজ করে দিয়েছি।
তৃতীয়ত, যারা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রামগুলো যারা বললেন যে না 1857টা কখনোই সিপাহী বিদ্রোহ নয়, এটা হচ্ছে ভারতের স্বাধীনতার সংগ্রাম, প্রথম স্বাধীনতা। কারণ আমরা দেখছি যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহের সূত্রপাত, 1947 সালে ভারত কিন্তু স্বাধীন, প্রায় 90 বছরের মধ্যে। তাহলে অনেকেই এটাকে বলছেন যেটা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম। কারা বলছেন? বিনায়ক দামোদর সাভারকার, সুশোভন সরকার প্রমুখ। আমি এর ডিটেলস কিন্তু আমি পরে আলোচনা করব, আগে ডায়াগ্রামটা বুঝিয়ে দিতে চাইছি। এরপরে আসছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ। কারা এই সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন? রমেশচন্দ্র মজুমদার, রজনীকান্ত দত্ত। এরপরে আসছে যে না এটা শুধু সামন্ত শ্রেণীর বিদ্রোহ নয়, এটা একটা নিম্নবর্গের বিদ্রোহ। নিম্নবর্গের মানে তোমরা আগেই পড়েছো, আগের অধ্যায়ে পড়েছো যে নিম্নবর্গের কনসেপ্ট, সেই রণজিৎ গুহ, সাবঅল্টার্ন স্টাডিজ। এই রণজিৎ গুহের যে লেখা, অর্থাৎ রণজিৎ গুহ, গৌতম ভদ্র, এরা বলছেন না এটা মূলত নিম্নবর্গের বিদ্রোহ। এরপরে আসছে উচ্চ বর্ণের বিদ্রোহ বা উচ্চ বর্গের বিদ্রোহ। না, এরা যারা করেছে তারা উচ্চ বর্গের মানুষ ছিল, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাঁতিয়া টুপি, এরা একটা উচ্চ বর্গের মানুষ। তা এদের কথা যারা বলেছেন তাদের মধ্যে আছেন এরিক স্টোকস। শেষে মূল্যায়ন অতি অবশ্যই রজতকান্ত রায়কে দিয়ে আমি করবো, যাকে ছাড়া বা যার লেখাকে ছাড়া 1857 বিদ্রোহ পুরোপুরি অসম্পূর্ণ। তো যাই হোক, তোমরা একভাবে দেখে নাও এটাকে, তারপরে আমি আলোচনায় আসছি। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি একটা ডায়াগ্রাম করে দিয়েছি। সবসময় মনে রাখবে, ইতিহাস পড়তে গেলে, ইতিহাস লিখতে গেলে এমন ভাবে তুমি রিপ্রেজেন্ট করবে যাতে অন্যান্যরা কেউ সেটা ভাবতে না পারে, অন্যদের মাথাতেও আসবে না। এমন ভাবে তোমার লেখাটা এগোবে, এমন ভাবে তুমি বিশ্লেষণ করবে, তা ইতিহাসের ছাত্র হিসেবে এটা সব থেকে প্রয়োজনীয় তোমাদের কাছে। এবার আসছি আমি 1857 সালের বিদ্রোহ। দেখো, 1857 সালের বিদ্রোহকে যদি প্রথম দিকের ভারতীয়দের কথা দেখি, তার নাম হচ্ছে কিশোরী চাঁদ মিত্র, যিনি একটা লেখায় বলছেন দ্য ইনসারেকশন ইজ এসেনশিয়ালি এ মিলিটারি ইনসারেকশন। এটা যেটা ঘটেছে এটা মূলত একটি সামরিক বিদ্রোহ, এটা সামরিক বাহিনীর বিদ্রোহ বা সামরিক বাহিনীর দ্বারা বিদ্রোহ, মূলত মিলিটারি ইনসারেকশন। অপরদিকে রমেশচন্দ্র মজুমদার উনি বলছেন দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থে বলছেন 1857 is neither the first nor national nor a war of independence। অর্থাৎ উনি বলছেন যে 1857 neither the first, এটা প্রথম নয়, নর ন্যাশনাল, এর মধ্যে ন্যাশনালিটির কিছু দেখা যাচ্ছে না, নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এর মধ্যে কোনো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা ইত্যাদি সংগ্রাম ইত্যাদি কিচ্ছু বলা যায় না। এছাড়াও পরবর্তীকালে চার্লস রেক্স, ইংরেজ যারা ছিলেন, তারা স্বাভাবিকভাবেই এটা বলতে চেয়েছেন না এটা ভারতীয়দের এই বিদ্রোহটা সামরিক বিদ্রোহ। কিন্তু প্রথম যদি কোনো মানুষ আলোচনার প্রসঙ্গে আসে ভারতের স্বাধীনতার সংগ্রাম, যে ভারতবাসী নিজের স্বেচ্ছায় এসেছিল, কাউকে জোর করে আনা যায় না, কোনো কাজে কাউকে জোর করা যায় না, আর জোর করলে সেটা পার্মানেন্ট হয় না। তা প্রথম বলছে ভারতবাসীর স্বাধীনতা সংগ্রাম কারা বলছে? যে যার নাম না করলেই নয়, অলরেডি আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছি, সেই মানুষটা হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার। এই সময় আরো তাকে ছাড়াও আরো অনেকে লিখেছেন, যেমন হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার সমকালীন হিন্দু পেট্রিয়ট পত্রিকায় একে একটা বলছেন বিরাট বিপ্লব। এইটা হচ্ছে একটা বিরাট বিপ্লব, কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি এরকম একটা বিপ্লব 1857 সালে। যদিও সময় তো পার হয়ে যায় এবং সময় কারোর জন্যই থেমে থাকে না। পরবর্তীকালে আমরা যদি বর্তমান ঐতিহাসিকদের দিকে একটু দৃষ্টি দিই, তাহলে বর্তমান ঐতিহাসিকরা কি বলছে? 1857 বিদ্রোহের কিন্তু একটা অন্য প্রেক্ষাপটও আছে। সেটা কি? এই প্রথম কোম্পানির শাসন থেকে চলে গেল শাসনটা মহারানী ভিক্টোরিয়ার কাছে, বা এই যে ক্ষমতা হস্তান্তর, এটা কিন্তু বিশাল ছিল। ভারতে কোম্পানির শাসন, সেখান থেকে চলে গেল কার না মহারানী ভিক্টোরিয়ার হাতে। এটা কিন্তু একটা বিশাল প্রতীকী ব্যাপার, যেটা ক্ষমতাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে চলে যাচ্ছে
ইংরেজ কোম্পানির বদলে চলে গেল ইংরেজ সরকারের হাতে। অর্থাৎ তখন তো রানীর শাসন বা রাজার শাসন, সেই সময় যেহেতু রানী ছিলেন মহারানী ভিক্টোরিয়া, তার হাতে চলে গেল। এটা কিন্তু একটা প্রতীকী, এটা কিন্তু একটা বড় জায়গা আছে, যেটাকে অনেকেই কিন্তু খেয়াল করে না বা বলে না। কারণ কি, যদি খুব ছোট এর মধ্যে একটা থাকতো বা ছোট ঘটনা হতো, তাহলে এটা কিন্তু ঘটতে পারতো না। তোমরা লক্ষ্য করো এখানে আর একটা জিনিস যে তোমাদের খেয়াল করার জন্য বলছি, যার নাম অধ্যাপক সুশোভন সরকার। উনি বলছেন যে যদি ইটালির আন্দোলন অথবা নেপোলিয়নের বিরুদ্ধে রুশদের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করা যায়, তাহলে 1857 সালের বিদ্রোহকেও আমরা স্বাধীনতার সংগ্রাম বলতে পারি। কারণ এটা মনে রাখতে হবে, কোনো দেশের সব জনগণ কখনোই কোনো জাতীয় আন্দোলনে অংশ নিতে পারে না, এটা বাস্তবে সম্ভব নয়, কখনো হয় না। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু এটা কি ঠিক ভারতের সব জনগণ অংশ নিয়েছিল? এটা কখনো বাস্তবে হতে পারে না। তাই উনি বলছেন যে ভারতকে যদি মনে হয় যে সব জনগণ অংশ নিলেই স্বাধীনতা সংগ্রাম হবে, এটা বাস্তবে কখনো সম্ভব নয়, এটা হতে পারে না। সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ এতে অংশ নেবে আর বাকিরা তাকে সমর্থন জানাবে যে কোনো আন্দোলন। ধরো আজকে আমরা করোনার বিরুদ্ধে এত কিছু প্রচার করছি, এত আন্দোলন করছি, এত কিছু করছি, আমরা বাড়িতে চলে এসেছি, এখন ওয়ার্ক ফ্রম হোমে চলে এসেছি, কিন্তু এটা লক্ষ্য করে দেখো কারা ফ্রন্ট লাইনে লড়ছে? তারা ডাক্তার, তারা নার্স, অথবা স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, পুলিশ, এরা কিন্তু ফ্রন্ট লাইনে লড়ছে। আমরা আছি পিছনের সারিতে। আমাদের কাজ কি? যে আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। তা এইটা হচ্ছে আসল কথা। কোনোদিন কোনো আন্দোলনে সারা ভারতের সব লোক অংশগ্রহণ করবে, ভারতবর্ষে যদি 135 কোটি লোক হয়, 135 কোটি লোকই নেমে পড়বে, এটা বাস্তবে কখনো হতে পারে না বর্তমান সিনারিওতে, বর্তমান পরিপ্রেক্ষিতে। তাহলে সেই সময় 1857 সালে এই ঘটনার যে ঘটবে, এটা আমার মনে হয় এটা বলা বাহুল্য, এটা কখনো ঘটতে পারে না যে সব জনগণকে নিয়ে আন্দোলন করতে হবে বা সব জনগণই অংশগ্রহণ করবে। তাই এইটা সব থেকে ইম্পর্টেন্ট যে জাতীয়তাবাদ কাকে বলে বা ন্যাশনালিজম কাকে বলে। জাতীয়তাবাদ মানেটা কি, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু 1857 বিদ্রোহের চরিত্রটা আমরা কিন্তু অনুধাবন করতে পারবো। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। একটা জাতি নিজেকে নিয়ন্ত্রণ করবে, সেখানে সে ধর্ম, জাতি, বর্ণের ঊর্ধ্বে উঠে কথা বলবে। সেটা প্রথম হয়েছিল 1857 সালে। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি, একটু শোনো। বিদ্রোহীরা শুধু দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেনি, তারা হিন্দু মুসলমানকে একত্রিতও করেছিল। অর্থাৎ কি, ধর্মের ঊর্ধ্বে উঠতে পেরেছিল এবং প্রত্যেকেই বলেছিল দ্বিতীয় বাহাদুর শাহই হচ্ছে আমাদের নেতা। অর্থাৎ হিন্দুরাও বলছে, মুসলমানরাও বলছে, এটাই তো জাতীয়তাবাদ। আজকে যখন ইন্ডিয়া ক্রিকেট টিম খেলে, বিশ্বকাপ খেলে, বিশ্বকাপের ফাইনালে উঠেছে, তখন দেখবে সব জায়গায়, সারা জায়গায় ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য আমরা ন্যাশনাল ফ্ল্যাগ তুলছি, মানুষকে সচেতন করছি, লেখালেখি হচ্ছে টিভিতে, নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়া, কি সবাই আপনারা সমর্থন করুন, সবাই ভারতের সমর্থন করুন, সবাই ভারতবাসীকে সমর্থন করুন। দিস ইজ কল্ড জাতীয়তাবাদ। মানে কি, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। তাহলে যদি একটা জাতি সেই সময় 1857 সালটা দেখো, 1857 এই সময় যদি ধর্মের ঊর্ধ্বে উঠতে পারে, বর্ণের ঊর্ধ্বে উঠতে পারে, যদি মনে করে যে হিন্দু এবং মুসলমান আমরা এক, আমরা একই জাতির অংশ,
এটাই তো জাতীয়তাবাদ। তাহলে 1857 সালে কিন্তু জাতীয়তাবাদ অলরেডি ভারতবাসীর মধ্যে এসে গেছে। দেখো, আমি কখনোই বলছি না যে হিন্দুদের মধ্যে এসছে, আমি কখনোই বলছি না যে মুসলমানদের মধ্যে এসছে, আমি কখনোই বলছি না শিখদের মধ্যে এসছে, আমি বলছি না ভারতবাসী। এই যে কনসেপ্টটা আমরা ভারতীয়, এই কনসেপ্টটা, এই জাতীয়তাবাদের কনসেপ্টটা ভারতবাসীর মধ্যে এসে গেছে। সেটা কি? যে প্রত্যেকেই চাইছে যে ইংরেজ শাসনের অবসান হোক, ইংরেজ শাসনের অবসান হোক, আমরা স্বাধীন হই। কার নেতৃত্বে হব? না সেই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে। এই প্রসঙ্গে রজতকান্ত রায় তার লেখা ইন্ডিয়ান কলোনিয়াল এনকাউন্টার, রেস, রিলিজিয়ন অ্যান্ড রেলেম, দ্য র্যাঙ্গিং ইন্ডিয়ান ক্রুসেড বইতে খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন। বলেছেন উনি, খুব সুন্দর, তোমাদের শুনলে ভালো লাগবে, যে লখনৌয়ের কিছু বিক্ষুব্ধ পুলিশ, তারা স্বাভাবিকভাবে হিন্দিতে বলেছেন যে কালা কালা आदमी सब एक है, काला काला आदमी सब एक है, दिन की बात है, हम लोग काहे को बेधर्म हो। কি বলছে? যে কালা কালা आदमी सब एक है, दिन की बात है, हम लोग काहे को बेधर्म हो। এটাই হচ্ছে জাতীয়তাবাদ। দেখো, ইউরোপীয়দের তুলনায় আমরা কিন্তু কালো, ইউরোপীয়দের তুলনায় যদি ধরা হয় আমরা কালো, তাহলে বলছে কালা কালা আদমি সব এক হ্যায়, আমরা সবাই এক, দিন কি বাত হ্যায়, আমরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, বেশিরভাগই গরিব, हम लोग काहे को बेधर्म हो, আমরা কেন ধর্ম নিয়ে লড়াই করব, যে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে পারসি, কে জৈন, এই লড়াইয়ের জায়গাটাই নেই। তাহলে এটাই তো জাতীয়তাবাদ। এই কনসেপ্টটা কিন্তু 1857 সালে অলরেডি এসে গেছে, এবং সেজন্যই এই মহাবিদ্রোহ এটাকে বলা যেতে পারে। শুধু সিপাহী বিদ্রোহ নয়, এটা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম। যে কথাটা বিভিন্ন সময়ে বিনায়ক দামোদর সাভারকার বলেছেন, সুশোভন সরকার বলেছেন, সেই কথাটা আমরা বলতেই পারি না এই ঘটনাটা একদম বাস্তব, যে না, এটা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম। এটাকে শুধু সিপাহী বিদ্রোহ বলা ভুল হবে, বা তথ্যটাকে সঠিক তথ্য পরিবেশন করা হবে না। তাই 1857 প্রকৃতি বুঝতে গেলে আগে জাতীয়তাবাদ বুঝতে হবে, আর দ্বিতীয়ত বুঝতে হবে কি, যখন জাতীয়তাবাদটা বোঝা যায়, যখন আমরা ধর্মের ঊর্ধ্বে উঠতে পারি, বর্ণের ঊর্ধ্বে উঠতে পারি, তখনই আমরা ভারতীয়। তাই এই সময় তো আমরা ভারতীয় অলরেডি হয়ে গেছি, আমাদের মনে সেই কনসেপ্টটা এসে গেছে যে না, আমরা ভারতীয়, আমরা শুধু হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা খ্রিস্টান নই, আমরা ভারতীয়। সেই জন্য 1857 বিদ্রোহের প্রকৃতিকে আমরা নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে 1857 ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, বা একে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রামও বলা যেতে পারে। থ্যাংক ইউ।